আসসালামু আলাইকুম। বাংলাদেশ বিষয়বলির সমাধান পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকেও আমরা একটি গুরুত্বপূর্ণ মডেল টেস্ট সমাধান করব, সাথে সাথে ব্যাখ্যা সহকারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখান থেকে কোন কোন প্রশ্নগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আশা করছি অন্যান্য ভিডিও টিউটোরিয়ালের ন্যায় আজকেও আপনারা আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন, জাতীয় কৃষি দিবস কবে উদযাপিত হয়? উত্তর হয়ে যাবে খ, 15ই নভেম্বর। এই প্রশ্নটি কখনো কখনো ঘুরিয়ে আসে এভাবে যে বাংলা বছরের সাথে তুলনা করে বলা হয় জাতীয় কৃষি দিবস বাংলা কোন মাসে। সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে আপনার পহেলা অগ্রহায়ণ। কী হবে বলুন তো? পয়লা অগ্রহায়ণ। আমার লেখা আসলে অনেক উঁচু থেকে লিখছি তো এই জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, আপনারা জাস্ট ধরে নেওয়ার চেষ্টা করবেন। এটিকে উত্তরাঞ্চলের লোকেরা মনে রাখার চেষ্টা করে ঠিক এইভাবে। দেখুন, উত্তরাঞ্চলের লোকেরা অগ্রহায়ণ মাস উচ্চারণ না করে বলে কি আগুন মাস, অর্থাৎ পহেলা আগুন বলে থাকে। জাস্ট এই স্ল্যাং ওয়ার্ড ব্যবহার করে আপনি মনে রাখতে পারেন যে জাতীয় কৃষি দিবস পহেলা আগুন বা পহেলা অগ্রহায়ণ অথবা 15ই নভেম্বর। আরও একটি তথ্য আপনার এখান থেকে মনে রাখতে হবে যে এই পহেলা অগ্রহায়ণেই কিন্তু আপনার নবান্ন উৎসব শুরু হয়। পরের প্রশ্ন আমরা দেখব, ঐতিহাসিক 21 দফা দাবির প্রথম দাবিটি কী ছিল? বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া, এটি ছিল। মনে রাখবেন। তাহলে কি ছিল এই 21 দফা দাবি, বা এই 21 দফা দাবি বলতেই বা কী বোঝায়? আপনাদের মধ্যে অনেকে জানেন যে যুক্ত ফ্রন্ট গঠিত হয়েছিল 1953 সালে 4ই ডিসেম্বর, রাইট? এই 1953 সালে 4ই ডিসেম্বর যুক্ত ফ্রন্ট গঠন হওয়ার পরে আপনার আগেই তারা প্ল্যান করেছিল যে 21টি দাবি তাদের মানতে হবে। এই দাবিগুলোর মধ্যে প্রথম দাবিটাই ছিল বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করা। শুধু তাই নয়, শাসন বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ। মনে রাখবেন, শাসন বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের কথাও কিন্তু আপনার এই দাবির মধ্যে ছিল, 21 দফা দাবির। কাজেই প্রশ্ন কিন্তু ঘুরিয়ে আসতে পারে যে 21 দফা দাবির মধ্যে নিচের কোন দাবিটি অন্যতম। সেক্ষেত্রে এটিও ছিল শাসন বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের কথা। শুধু তাই নয়, মনে রাখবেন এই 21শে ফেব্রুয়ারিকে জাতীয় ছুটির দিবস হিসেবে ঘোষণা করার দাবিও ছিল এই 21 দফা দাবির মধ্যে। মনে রাখবেন, এই প্রশ্নটি যেমন প্রিলিমিনারি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, ঠিক তেমনইভাবে বিসিএস লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে ঐতিহাসিক 21 দফা দাবি বলতে কী বোঝেন, এর তাৎপর্য লিখুন অথবা এই দাবিগুলো লিখুন। কাজেই একই সাথে প্রিলিমিনারি এবং লিখিত পরীক্ষার জন্য আপনার প্রস্তুতি নিতে হবে এই প্রশ্নটির জন্যে। সাংলান কোন উপজাতীয় সম্প্রদায়ের ধর্মীয় উৎসব? সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে খিয়াং। আমরা জানি গারোদের ধর্মীয় উৎসবের নাম কি বলুন তো? ওয়াঙ্গালা। গারো ওয়াঙ্গালা লিখুন, গতে গারো, গতে ওয়াঙ্গালা, সহজে কিন্তু আমরা মনে রাখতে পারি। আর রাখাইনদের ধর্মীয় উৎসবের নাম কি বলুন তো? জলকেলি। আপনাদের মধ্যে অনেকে জানেন যে রাখাইনরা সাধারণত দেখবেন যে ছেলেরা মেয়েদের গায়ে জল ছিটিয়ে অনেক সময় তারা তাদের ধর্মীয় উৎসবগুলো পালন করে থাকে, যেটি জলকেলি নামে অভিহিত করা হয়। আমি অনেক উঁচু থেকে লিখছি, এই কারণে লেখা একটু ডিফিকাল্ট হচ্ছে বা ধরতে অসুবিধা হলে আপনারা যা শোনার চেষ্টা করবেন ইনশাল্লাহ। বাংলাদেশের আর একটি যদি প্রশ্ন আসে যে টিপরা, তাহলে এদের ধর্মীয় উৎসবের নাম কি? সেক্ষেত্রে উত্তর হবে বৈশু। মনে রাখবেন। পরের প্রশ্ন, বাংলাদেশে মূল্য সংযোজন কর বা ভ্যাট আইন জাতীয় সংসদে পাশ হয় কত তারিখে? উত্তর হয়ে যাবে 1 জুলাই 1991 সালে। মূল্য সংযোজন কর, এই প্রশ্নটুকু বাংলাদেশের অর্থনীতি থেকে এসেছে। মনে রাখবেন, বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় বাংলাদেশের অর্থনীতি থেকে 3টি মার্কের প্রশ্ন করা হয়। এই 3 মার্কের মধ্যে আপনার কখনো কখনো প্রশ্ন আসতে দেখা যায় যে কোনটি কোন ধরনের কর, যেমন ভ্যাট এটি প্রত্যক্ষ কর না পরোক্ষ কর, আয়কর এটি কোন ধরনের কর, এরপরে অস্থাবর সম্পত্তি এটি কি ধরনের কর। এই ধরনের উদাহরণগুলো আপনার এখান থেকে দেখে নিতে হবে অবশ্যই। তাহলে ভ্যাট এটি এক ধরনের প্রত্যক্ষ কর। আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষ কর কিন্তু উপস্থাপন করতে পারি ঠিক এইভাবে যে যখন কোনো কর আদায়ের জন্য আপনার আইনভাবে কোনো নির্দেশ দেওয়া হয় বা আইনগত দিক দিয়ে প্রয়োগের মাধ্যমে বা আইন প্রয়োগের মাধ্যমে কর
দিতে বাধ্য করা হয় সেটিকে বলা হয় প্রত্যক্ষ কর। দেখবেন এই ভ্যাট এটি কিন্তু পরোক্ষ কর, আপনি দিতে বাধ্য। দেখবেন যে কোনো পণ্যের গায়ে লেখা থাকে না যে 5% ভ্যাট দিতে হবে এখানে, জাস্ট এরকম করে মনে রাখার চেষ্টা করবেন। তাহলে এই মূল্য সংযোজন কর 1 জুলাই 1991 সালে জাতীয় সংসদে পাশ হয়। পরের প্রশ্ন, সরকারি চাকুরিতে নিয়োগ লাভের সুযোগের সমতা সংবিধানের কত অনুচ্ছেদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে? 29 নম্বর, অর্থাৎ ঘ নম্বর অনুচ্ছেদ। তাহলে বাংলাদেশের মহান সংবিধান থেকে দেখবেন যে প্রতি বছরই 3টি প্রশ্ন আসে, আর এখান থেকে 2টি প্রশ্নের মতোই আসে আপনার শুধু অনুচ্ছেদকে কেন্দ্র করে, আর একটি প্রশ্ন আসে আপনার সংবিধানের সংশোধনী রয়েছে, সাংবিধানিক পদ, সাংবিধানিক প্রতিষ্ঠানাদি, এরপরে আপনার অবৈধ বাতিলকৃত সংশোধনী, এই সম্পর্কিত প্রশ্ন আপনার এখান থেকে এসে থাকে। তাহলে আসুন খ নম্বর অপশনটুকু একটু ব্যাখ্যা করি। 27 নম্বর অনুচ্ছেদে কি বলা আছে? আইনের দৃষ্টিতে সবাই সমান, এই কথা বলা আছে, মনে রাখবেন। আর 28-এর 2 নম্বর অনুচ্ছেদে কি বলা আছে বলুন তো? আমরা জানি যে রাষ্ট্রীয় জীবনে নারী পুরুষের সমান আশ্রয় লাভের অধিকারী, এই কথাটি বলা আছে, রাইট? এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি অনুচ্ছেদ, মনে রাখবেন। তাহলে অনুচ্ছেদগুলোর মধ্য থেকে আমরা দেখলাম 29 যেমন গুরুত্বপূর্ণ, 27ও তেমনই গুরুত্বপূর্ণ, আবার 28ও তেমনই গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। এরপরের প্রশ্ন আমরা দেখব, ইউনেস্কো কোন সালে বাংলাদেশের সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে বলুন তো? 1997 সালে, অর্থাৎ উত্তর হয়ে যাবে খ। আপনাদের মধ্যে অনেকেই জানেন যে ইউনেস্কো সর্বপ্রথমে বাংলাদেশের মধ্য থেকে 1985 সালের দিকে সে দুটি আপনার জায়গাকে আপনার বিশ্ব ঐতিহ্যের মধ্যে স্থান দেয়। এর মধ্যে বাগেরহাটের যে মসজিদগুলো আছে না, এই মসজিদগুলোকে আপনার স্থান দেয়। বাগেরহাটের মসজিদ, শুধু তাই নয়, বাগেরহাটের মসজিদকে আপনার মসজিদের শহর নামেও অভিহিত করে এই ইউনেস্কো। শুধু তাই নয়, এই 1985 সালে আপনার নওগাঁর সোমপুর বৌদ্ধবিহার আপনার বিশ্ব ঐতিহ্যের মধ্যে স্থান লাভ করে, খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। তাহলে আমরা এখান থেকে এই তথ্যগুলো দেখে নেওয়ার চেষ্টা করলাম। এরপরের প্রশ্ন, PRSP1 এর মেয়াদকাল কত? PRSP1 এর মেয়াদকাল আপনার জুলাই 2005 থেকে আপনার জুন 2008 সাল পর্যন্ত। আচ্ছা, PRSP1 এটি দ্বারা মূলত কি বোঝায় বলুন তো? আমরা জানি পি দ্বারা পভার্টি, আর দ্বারা রিডাকশন, এস দ্বারা স্ট্র্যাটেজি, পি দ্বারা পেপার। তাহলে পভার্টি আপনার রিডাকশন, স্ট্র্যাটেজি, পেপার বা দারিদ্র্য দূরীকরণের নথিপত্রকে বোঝানো হয়েছে। এই নথিপত্র বলতে মূলত কি বোঝায় বলুন তো? আমরা জানি যে দারিদ্রতা দূরীকরণের জন্য সরকার যে পদক্ষেপগুলো গ্রহণ করে বা সরকার কি কি পদক্ষেপের মাধ্যমে দারিদ্রতা দূর করছে, এগুলোকে নথি আকারে আপনার প্রকাশ করে। আর এই নথিকে যখন আপনার দেখবেন যে IMF বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড অথবা কখনো কখনো WB বা ওয়ার্ল্ড ব্যাংকে যখন তারা কি করে, প্রেরণ করে, আর এই নথির উপরে ভিত্তি করেই মূলত তখন আপনার IMF বা ওয়ার্ল্ড ব্যাংক ঋণ প্রদান করে থাকে, সাধারণত সহজ শর্তে দারিদ্রতা দূরকরণের ক্ষেত্রে বা দূরীকরণের ক্ষেত্রে, মনে রাখবেন। তাহলে আমরা দেখলাম PRSP1 এর মেয়াদকাল এটি 2005 থেকে 2008 সাল পর্যন্ত ছিল, খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমরা একটি প্রশ্ন দেখব, এটি 2016-17 না লিখে আপনি জাস্ট 2020-21 অর্থবছরের যে মূল্যে চলতি মূল্যে যে বাংলাদেশের জিডিপির পরিমাণ সেটি কত, এই প্রশ্নটুকু আসতে পারে এখান থেকে। তাহলে সেক্ষেত্রে উত্তর হবে 31,71,800 কোটি টাকা। আপনি একটু লিখে নেওয়ার চেষ্টা করবেন, 31,71,000 আপনার কি 800 কোটি টাকা, এটি কিন্তু উত্তর হয়ে যাবে। এরপরের প্রশ্ন আমরা দেখব, গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন অধ্যাদেশ 2008 কবে জারি করা হয়? উত্তর হয়ে যাবে 19 আগস্ট 2008। আবার এই প্রশ্নটি এভাবেও আসতে পারে যে 1972 সালের যে গণপ্রতিনিধিত্ব আদেশ ছিল, এর সংশোধন বলতে আপনার কি বোঝানো হয়? লিখিত পরীক্ষায় যদি প্রশ্ন আসে এভাবে আসতে পারে। আবার যদি প্রশ্ন আসে প্রিলিমিনারি পরীক্ষার জন্য যে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন সর্বপ্রথমে কবে জারি করা হয়, প্রথমে কিন্তু আপনার 1972 সালের যে সংবিধান ছিল, আপনার গণপ্রতিনিধিত্ব যে আদেশ ছিল, সেটি কিন্তু প্রথম সংশোধন করা হয়, এটি মনে রাখবেন। আবার এটিকে বর্ধিত করে বর্তমানে কিন্তু 2020 সাল পর্যন্ত করা হয়েছে। তাহলে কি আছে এই গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের মধ্যে? এখানে বলা আছে যে
আইন প্রণয়ন ক্ষমতা আপনার জাতীয় সংসদের হাতে থাকবে। এছাড়া আপনার জাতীয় সংসদের অধীনে আপনার নির্বাচন অনুষ্ঠিত হবে, নির্বাচনে ভোটগুলো কীভাবে অনুষ্ঠিত হবে, এই কথাগুলো মূলত এর মধ্যে খুঁজে পাওয়া যায়। পরের প্রশ্ন আমরা দেখব, সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি বলে বিবেচিত হবেন? সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে আপনার 11 খ, অর্থাৎ 6-2। অর্থাৎ জাতি হিসেবে আমরা বাঙালি এই বলে প্রশ্ন আসলে আপনার দিক দিয়ে আমরা কি বলে পরিচিতি লাভ করব? বাংলাদেশি হিসেবে পরিচিতি লাভ করব। সেক্ষেত্রে উত্তর হবে 6-2। আর সামান্য এই কথা বলা আছে 7 নম্বর অনুচ্ছেদে, আর 8 নম্বর অনুচ্ছেদে বলা আছে রাষ্ট্র পরিচালনার মূলনীতির কথা। দেখবেন যে রাষ্ট্র পরিচালনার মূলনীতির মধ্যে চারটি কথা বলা আছে, কিন্তু একটি হচ্ছে জাতীয়তাবাদ, আপনারা লিখে নেবেন, একটি সমাজতন্ত্র, একটি গণতন্ত্র, আর একটি ধর্মনিরপেক্ষতা মতবাদ। একেবারে এই চারটির কথা 1 নম্বর এই অনুচ্ছেদে স্থান দেওয়া আছে। আর আলাদা করে যদি বলা হয় যে জাতীয়তাবাদের কথা কয় নম্বর অনুচ্ছেদে বলা আছে, তাহলে সেক্ষেত্রে উত্তর হবে 9। সমাজতন্ত্রের কথা কয় নাম্বার? 10। গণতন্ত্রের কথা কয় নাম্বার? 11 নম্বর অনুচ্ছেদ। ধর্মনিরপেক্ষতা মতবাদের কথা কয় নম্বর অনুচ্ছেদ? 12 নম্বর অনুচ্ছেদের মধ্যে বলা আছে। মুঘল সম্রাটের নাম কি? দ্বিতীয় বাহাদুর শাহ। আমরা অনেকেই জানি, আপনাদের মধ্যে অনেকেই জানেন যে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে কাকে মনে করা হয় বলুন তো? সম্রাট বাবুরকে কিন্তু মনে করা হয়। বাবুরের হাত ধরেই মূলত মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা ঘটে। আর এই বাবুর তার আত্মজীবনীমূলক একটি গ্রন্থ রচনা করেছিলেন তুজকি বাবুর বলে। এটিও পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, আপনি এটি লিখে নিতে পারেন, তুজকি বাবুর। আর আপনার সম্রাট বাবুরের এখান থেকে আমরা বললাম যে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। আর সম্রাট আকবরের আপনার দ্বিতীয় সন্তান ছিলেন বাহাদুর শাহ, তিনি মূলত শেষ মুঘল সম্রাট। আর দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় সমাধিস্থ করা হয় বলুন তো? মিয়ানমারের রেঙ্গুনে। খুবই গুরুত্বপূর্ণ, এটিও কিন্তু পরীক্ষায় কখনো কখনো আসে যে মিয়ানমারের রেঙ্গুনে তাকে সমাধিস্থ করা হয়। আকবরের আপনার 2টা সন্তানের একটা সন্তান হচ্ছে আপনার প্রথম বাহাদুর শাহ ছিল, এরপরে দ্বিতীয় বাহাদুর শাহ, তিনি মূলত শেষ মুঘল সম্রাট ছিলেন। বাংলাদেশের সংবিধানের মৌলিক অধিকার সংক্রান্ত অনুচ্ছেদগুলো হলো কোনগুলো? 26 থেকে 47, অর্থাৎ তৃতীয় ভাগে আপনার মৌলিক অধিকার সম্পর্কে বলা আছে। বাংলাদেশের সংবিধানের যে 11টি ভাগ আছে, এই 11টি ভাগের তৃতীয় ভাগটির নাম হচ্ছে মৌলিক অধিকার, যার অনুচ্ছেদ হচ্ছে 26 থেকে 47 পর্যন্ত। এই কয়েকটি অনুচ্ছেদের মধ্যেই আপনার মৌলিক অধিকারকে প্রাধান্য দেওয়া আছে। এরপরের প্রশ্ন আমরা দেখব, ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে? উত্তর হয়ে যাবে কৈলাস টিলা। আমরা এটিকে মনে রাখবো কীভাবে বলুন তো? দেখুন তো, ব্রহ্মপুত্র নদের কথা বর্তমানে পত্রিকায় আসছে, নিউজে আসছে যে ভারতে আপনার যে করোনার ভয়াবহ রূপ নিয়েছে, ভারতে অতিরিক্ত পরিমাণে মৃত্যুবরণ করার কারণে ভারতের নাগরিকরা কি করছে? ব্রহ্মপুত্র নদে এগুলোকে কি করে দিচ্ছে? ভাসিয়ে দিচ্ছে। কি ভাসিয়ে দিচ্ছে? লাশগুলোকে ভাসিয়ে দিচ্ছে। তাহলে কৈলাস আপনি এখান থেকে মনে রাখতে পারেন। ব্রহ্মপুত্র নদের কথা আসলেই মনে রাখবেন যে এটি কৈলাস থেকে উৎপন্ন হয়েছে। জাস্ট মনে রাখার স্বার্থে আমরা এইভাবে ভাববো। 19-20 জাতীয় বাজেট অনুযায়ী জিডিপি প্রবৃদ্ধির হার কত? 8.13%। আর আপনার 2020-21 তথ্য অনুযায়ী 8.2%। এটি ছিল জিডিপি প্রবৃদ্ধির হার। এটিও গুরুত্বপূর্ণ, বিশেষ করে লিখিত পরীক্ষায় যখন ডেটাগুলোকে আপনি উপস্থাপন করবেন। 2019-20 জাতীয় বাজেটে জিডিপি প্রবৃদ্ধির হার কত ছিল, এরপরে 2020-21 কত ছিল, আপনি ঠিক এভাবে চমৎকার করে উপস্থাপন করতে পারেন। তাহলে আমরা 2019-20 তথ্য দেখলাম। আবার অনেকেই জিজ্ঞাসা করে থাকেন যে স্যার 2019-20 তথ্য কি পরীক্ষায় আসবে? হ্যাঁ, অবশ্যই আসবে। আপনি লক্ষ্য করবেন যে বিগত 41তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার যে প্রশ্ন আছে, এটি কিন্তু আপনার 2020 সালের মার্চ মাসে কিন্তু প্রশ্নটা করা হয়েছিল। দেখবেন, কাজেই আপনার প্রশ্ন যখন করা হবে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আগের বছর কত ছিল, গত বছর কি ছিল, আবার বর্তমানে কত বা সামনে কত, এই ধরনের প্রশ্নগুলো আপনার এখান থেকে দেখে নিতে হবে।
আপনাদের মধ্যে অনেকেই জানেন যে বিগত 41তম এবং 42তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আমাদের প্রকাশিত 3টি বই, মাস্কুরুলস বিসিএস প্রিলিমিনারি সংক্ষিপ্ত সাজেশনস, মাস্কুরুলস ইংলিশ লিটারেচার এবং মাস্কুরুলস বাংলাদেশ বিষয়াবলী প্রিলি প্লাস রিটেন, এই 3টি বই থেকে অনেকগুলো প্রশ্ন হুবহু কমন এসেছিল আলহামদুলিল্লাহ। কাজেই এই করোনার সংকটকালীন সময়ে যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের বইগুলো সংগ্রহ করবেন বলে ভাবছেন, তারা সরাসরি আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করবেন 01795133404। এই নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মাত্র 20 থেকে 30 টাকা কুরিয়ার সার্ভিস চার্জের মাধ্যমে আপনাকে বই সরবরাহ করতে পারবো। ঢাকাতে যারা অবস্থান করছেন তারা হোম ডেলিভারি পাবেন। এছাড়া চট্টগ্রামে, খুলনা, বরিশাল, কুষ্টিয়া, বগুড়া, রাজশাহী এই অঞ্চলে যারা আছেন তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। এক কথায় দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সরাসরি আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করে বইগুলো অর্ডার করতে পারবেন। দেখবেন যারা অনেক দিন থেকে আমাদের ভিডিও টিউটোরিয়ালগুলো উপভোগ করছেন যে আমরা অনেক ডিপ অ্যানালাইসিস করার মাধ্যমে আমরা বলে থাকি যে এখান থেকে 1 মার্ক, এখান থেকে 2 মার্ক, এখান থেকে 3 মার্ক এরকম করে প্রশ্নগুলো করা হয়, যা অনেকেই জানে না। আমাদের বইগুলো পড়ার মাধ্যমে আপনার একটি ক্লিয়ার কনসেপ্ট সৃষ্টি হবে যে প্রশ্নগুলো সাধারণত কেমন হয়, কোন চ্যাপ্টার থেকে আসবে, এগুলো আমরা চমৎকার করে আমাদের বইগুলোর মধ্যে উপস্থাপন করেছি। সাথে সাথে বিসিএস প্রিলিমিনারি এবং লিখিত পরীক্ষার জন্য যারা বাংলাদেশ বিষয়বলী নিয়ে ভাবছেন, বাংলাদেশ বিষয়বলী থেকে লিখিত পরীক্ষায় যে 200 মার্কের প্রশ্ন করা হয়, এগুলোকে আমরা চমৎকার করে আমাদের বাংলাদেশ বিষয়বলীকে বাংলাদেশের বিষয়বলী বইয়ের মধ্যে আমরা সুন্দর করে এগুলো তুলে ধরেছি। সাথে সাথে দেখিয়েছি কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, কোটেশনস কীভাবে লিখতে হয়, কীভাবে হিস্টোগ্রাম বা ডায়াগ্রাম আপনার পরীক্ষার হলে উপস্থাপন করবেন, কীভাবে ইংরেজি কোটেশনস লিখবেন, কীভাবে তথ্যসূত্রগুলো লিখবেন, এগুলো আমরা চমৎকারভাবে তুলে ধরার চেষ্টা করেছি আমাদের বইগুলোতে। কাজে অবশ্যই আমাদের বইগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন। মনে রাখবেন শুধুমাত্র জাতীয় বাজেট এবং অর্থনৈতিক সমীক্ষায় এখান থেকে কমপক্ষে 2 থেকে 3টির মতো প্রশ্ন থাকবে। কারণ বাংলাদেশের অর্থনীতি, এরপরে বাংলাদেশের শিল্প ও বাণিজ্য, এরপরে আপনার বাংলাদেশের জাতীয় অর্জন, এই অংশে সাধারণত জাতীয় বাজেট এবং অর্থনীতি থেকে বেশ প্রশ্ন এসে থাকে। আমরা দেখিয়েছি কীভাবে এই প্রশ্নগুলো আসতে পারে। এর প্রশ্ন আমরা সমাধান করব। বাংলাদেশের মুক্তবাজার অর্থনীতি কত সনে শুরু হয় বলুন তো? 1991 সালে। মুক্তবাজার অর্থনীতি বলতে মূলত কি বোঝায় বলুন তো? মুক্ত বাজার এই কথাটির অর্থ মূলত আপনার এখানে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না, এক কথায়। অর্থাৎ সরকার এখানে আপনার কোনো প্রয়োগ ঘটাতে পারবে না, ব্যবসায়ীদের উপর কোনো নতুন করে নীতিমালাও প্রণয়ন করতে পারবে না। এক্ষেত্রে ব্যবসায়ীরা মুক্ত। ব্যবসায়ীরা ইচ্ছা করলে নিজেদের ইচ্ছা মতো পণ্যের দাম নির্ধারণ করে তারা ক্রেতাদের কাছে এগুলো বিক্রি করতে পারে এবং অধিক পরিমাণে মুনাফা লাভ করতে পারে। এক কথায় যদি আমরা মুক্তবাজার অর্থনীতি বলতে বোঝাই, তাহলে এখানে সরকার হস্তক্ষেপ করতে পারবে না বা সরকারের হস্তক্ষেপ থেকে মুক্ত ব্যবসায়ীরা, এটি মূলত বোঝায় মুক্তবাজার অর্থনীতি। তাহলে মনে রাখবেন 1991 সালে মুক্তবাজার অর্থনীতি প্রথমে চালু হয়। 2020-21 অর্থ বাজেটের তথ্য মতে দেশে বর্তমানে মোট জিডিপির পরিমাণ কত বলুন তো? 31,71,800 কোটি টাকা। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, মনে রাখবেন, এটি পরীক্ষায় বরাবরই এসে থাকে। আপনার 2020-21 অর্থ বাজেটের তথ্য মতে এনবিআর বা জাতীয় রাজস্ব বোর্ড থেকে কত টাকা আয় হবে? সেক্ষেত্রে উত্তর হবে 3,30,000 কোটি টাকা। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, মনে রাখবেন জাতীয় রাজস্ব বোর্ড থেকে কত টাকা আয় হবে। এরপরে এনবিআর বহির্ভূত কত টাকা আপনার আয় হবে, এই ধরনের প্রশ্ন বরাবরই বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এসে থাকে। ব্যক্তির নিজস্ব সিদ্ধান্ত এবং পছন্দ হতে উদ্বুদ্ধ কোনটি? উত্তর হয়ে যাবে নৈতিকতা। নৈতিকতা জিনিসটা কি, আমরা অপশনগুলোর মাধ্যমে এগুলো ব্যাখ্যা করার চেষ্টা করব। দেখুন, ব্যক্তির নিজস্ব সিদ্ধান্ত ও পছন্দ, এটি কি আত্মসংযমের সাথে ডিপেন্ড করে কিনা দেখুন তো, বা আত্মসংযম হতে পারে কিনা? আত্মসংযম হবে না। কারণ কি, যদি রোজা আমরা ধরি, দেখুন রোজাও কিন্তু এক ধরনের আত্মসংযম। রোজা সাধারণত ধর্মীয় বিধিবিধান মেনে চলতে হয় বা ধর্মের মাধ্যমে আমরা পরিচালিত, বা ধর্মের একটি প্রেশার বা চাপ রয়েছে, আমাদের ওটি পালন করতে হবে। এই জন্য আপনার আত্মসংযম এটি কিন্তু আপনার এখান থেকে ব্যক্তি সিদ্ধান্ত বা পছন্দ হতে পারে না।
ঠিক তেমনইভাবে সামাজিকতা দেখুন যে লোকের একটি প্রেশার বা চাপ রয়েছে, এখানে ব্যক্তির কোনো নিজস্ব সিদ্ধান্ত থাকে না বা পছন্দ থাকে না, এখানে সমাজের সকল লোক যা বলবে তাই মেনে নিয়ে চলতে হয়, রাইট। আর মূল্যবোধ জিনিসটা কি, অর্থাৎ কোনো কিছুকে আপনি যাচাই বাছাই করার যে ক্ষমতা বা সক্ষমতা বা মানদণ্ড বিচার করার যে সক্ষমতা, সেটি মূল্যবোধ। কাজে এটিও আপনার ব্যক্তি নিজস্ব সিদ্ধান্ত হতে পারে না, এটি পরিবারের পক্ষ থেকে ব্যক্তির মধ্যে জাগ্রত হতে পারে। তাহলে উত্তর হয়ে যাবে নৈতিকতা। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহের নাম কি বলুন তো? ফকির সন্ন্যাসী বিদ্রোহ। মনে রাখবেন, এই ফকির সন্ন্যাসী বিদ্রোহের মাধ্যমে মূলত ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন গড়ে ওঠে এবং তাদের ভিত নড়ে ওঠে। মনে রাখবেন, ফকির আন্দোলনের নেতা হিসেবে মনে করা হয় মীর মজনু শাহকে। আর সন্ন্যাসী বিদ্রোহের নেতা কাকে বলা হয় বলুন তো? ভবানী পাঠককে। আমরা একটু এখানে লেখার চেষ্টা করব, আসলে লেখা একটু ডিফিকাল্ট, তো আমি এই জন্য লিখতে পারছি না। ভবানী পাঠক, আমি অনেক উঁচু থেকে লিখছি তো। আর ফকির বিদ্রোহীর নেতা কি বলুন তো? এখানে আমরা জানি মীর মজনু শাহ। মনে রাখবেন, এখানে আরও একটি প্রশ্ন আসে যে ফকির সন্ন্যাসী বিদ্রোহের মধ্যে একজন নারী নেতা ছিল, তার নাম কি বলুন তো? সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে কি? দেবী চৌধুরানী। দেবী চৌধুরানী। দেবী চৌধুরানী কি ছিল? ফকির সন্ন্যাসী বিদ্রোহের নারী নেতা। মনে রাখবেন। আর এখানে আর একটি প্রশ্ন আসতে দেখা যায় যে আপনার ভবানী পাঠক কত সালে মারা যায়? সেক্ষেত্রে উত্তর হবে 1787 সালে। বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল কত তারিখে? 17 এপ্রিল 1971 সালে। মনে রাখবেন। আর মুজিবনগর সরকার ব্যবস্থা গড়ে ওঠে 10 এপ্রিল 1971 সালে। শুধু তাই নয়, এই 10 এপ্রিল 1971 সালে বাংলাদেশ প্রজাতন্ত্রের ঘোষণা দেওয়া হয়েছিল বাংলাদেশকে। আর যদি বলে গণপ্রজাতন্ত্রের কথা কত তারিখ, তাহলে সেক্ষেত্রে উত্তর হবে 17 এপ্রিল 1971 সাল। 2019-20 জাতীয় বাজেটে সর্বোচ্চ বরাদ্দকৃত মন্ত্রণালয় কোনটি? স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখার চেষ্টা করবেন। নিচের কোনটি প্রত্যক্ষ কর বলুন তো? এটি আমরা খুব সহজে বলতে পারি আয়কর, এটি এক ধরনের প্রত্যক্ষ কর। এরপরে আপনার অস্থাবর সম্পত্তি, ভূমিকর, এগুলো এক ধরনের প্রত্যক্ষ কর। আর ভ্যাট, এটি কি কর? পরোক্ষ কর। আমদানি কর পরোক্ষ কর, সম্পদ কর পরোক্ষ কর। মগরা বাংলাদেশের কোথায় বসবাস করে? উত্তর হয়ে যাবে বান্দরবান। আমরা জানি যে মারমাদের মধ্যে সাধারণত মগ এবং রাখাইন এই দুই সম্প্রদায়ে আপনার অন্তর্ভুক্ত। মগ বলতে সাধারণত বোঝায় যারা পাহাড়ি অঞ্চলে বসবাস করে বা উঁচু জায়গায় বসবাস করে, তাদেরকে বলা হয় মগ। আর পাহাড়ি অঞ্চলের মধ্যে বান্দরবানের কথা কিন্তু আমরা বলতে পারি, যদিও রাঙ্গামাটি রয়েছে, খাগড়াছড়ি রয়েছে, কিন্তু বেশি পরিমাণে মগ বসবাস করে আপনার বান্দরবানে। আর রাখাইনরা বসবাস করে কোথায় বলুন তো? রাখাইনরা আপনার কোথায় বসবাস করে? আমরা জানি পটুয়াখালীতে বসবাস করে। মনে রাখবেন। হাজঙ্গদের অধিবাস কোথায়? ময়মনসিংহ এবং নেত্রকোনা। এটিকে আমরা একটি টেকনিকের মাধ্যমে মনে রাখতে পারি এভাবে যে গারো এবং হাজঙ্গরা মনে শেষি। গারো ও হাজঙ্গরা কি বলুন তো? মনে শেষি। মনে শেষি আপনি এভাবে মনে রাখতে পারেন। মনে শেষি অর্থাৎ মনের দিক দিয়ে সেরা। অনেক সময় বলে না যে গারো মেয়েদের কোনো অহংকার নেই, গারো মেয়েরা কি মনের দিক দিয়ে সেরা। আবার বলে না হাজঙ্গ ছেলেরা কেমন, হাজঙ্গরাও মনের দিক দিয়ে কি সেরা। তাহলে হাজঙ্গ এবং গারো তারা ময়মনসিংহ, মতে ময়মনসিংহ, নেতে নেত্রকোনা, সেতে শেরপুর, সিদারা, সিলেট এই কয়েকটি অঞ্চলে বসবাস করে। মনে রাখবেন। বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় স্থাপিত হয়? চট্টগ্রাম ইপিজেড। মনে রাখবেন, এটি দেশের প্রথম ইপিজেড এবং সরকারি প্রথম ইপিজেড। আর এখানে আরও একটি প্রশ্ন আসতে পারে, তাহলে প্রথম বেসরকারি ইপিজেড কোনটি? তাহলে সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে কোনটি? রাঙ্গুনিয়া ইপিজেড। মনে রাখবেন, এটি দেশের প্রথম বেসরকারি ইপিজেড। আর যদি বলে প্রথম কৃষিভিত্তিক ইপিজেড কোনটি, সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে কি? উত্তরা আপনার ইপিজেড। মনে রাখবেন। তাহলে আমরা বললাম কৃষিভিত্তিক ইপিজেড কোনটি? উত্তরা ইপিজেড। অনেক সময় আপনার পরীক্ষায় প্রশ্ন আসে, আবার প্রশ্ন আসে যে ইপিজেডের সবচাইতে বেশি পরিমাণে বিনিয়োগ করে কোন দেশ? সেক্ষেত্রে উত্তর হবে দক্ষিণ কোরিয়া। মনে রাখবেন, দক্ষিণ কোরিয়া কিন্তু ইপিজেডের সবচাইতে বেশি পরিমাণে আপনার বিনিয়োগ করে বাংলাদেশের যে ইপিজেডগুলো আছে। সংবিধান অনুযায়ী বাংলাদেশে সর্বাধিক কতজন টেকনোক্রেট মন্ত্রী আছেন? উত্তর হয়ে যাবে ঘ নম্বর 1/1। আপনার 1/1
আসলে টেকনোক্রেট মন্ত্রী দ্বারা কি বোঝায় একটু আমরা আলোচনা করব, কারণ বিসিএস লিখিত পরীক্ষায় টেকনোক্রেট মন্ত্রী বলতে কি বোঝায় এটি এসে থাকে। এক কথা যদি বলেন মনে রাখার ক্ষেত্রে, তাহলে আমরা বলতে পারি কেনা মন্ত্রী। কেনা মন্ত্রী বলতে কি বোঝায় বলুন তো? যারা ভোট ছাড়াই আপনার নির্বাচিত হয়, বা যারা যেখানে ভোট হয়নি সরকার বিশেষ ব্যবস্থায় তাদেরকে তাদের পদে, মন্ত্রী পদে বা প্রতিমন্ত্রীর পদে নিয়োগ দান করেন, তাদেরকে বলা হয় টেকনোক্রেট মন্ত্রী। টেকনোক্রেট এই শব্দকে যদি আমরা বিশ্লেষণ করি দেখবেন যে এটি টেকনোক্রেসি। টেকনোক্রেসি এই কথাটির অর্থ কি? অর্থাৎ যারা বিশেষ কোনো বিষয়ে আপনার পাণ্ডিত্যতা লাভ করে বা যাদের পণ্ডিতি রয়েছে বা জ্ঞান রয়েছে, টেকনোক্রেসি, যাদের বিশেষ জ্ঞান রয়েছে তাদেরকে মূলত ভোট ছাড়াই বা তারা ভোটে নির্বাচিত হওয়া ছাড়াই তাদেরকে সরকার বিশেষ ব্যবস্থায় এই মন্ত্রীর পদগুলো দিতে পারে, বিদায় এগুলোকে টেকনোক্রেট মন্ত্রী বলা হয়। আপনাদের মধ্যে অনেকেই জানেন যে বাংলাদেশের মহান সংবিধানের তথ্য অনুযায়ী আপনার টেকনোক্রেট মন্ত্রী নিয়োগ করা যায় 1/10। আর বর্তমানে বাংলাদেশের টেকনোক্রেট মন্ত্রীর সংখ্যা কতজন বলুন তো? 3 জন। এর মধ্যে আপনাদের মধ্যে অনেকেই জানেন যে বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রী আব্দুল জব্বারের কথা আপনাদের মধ্যে অনেকেই জানেন। এছাড়া আপনার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের একজন প্রতিমন্ত্রী আছেন আবদুল্লাহ মোহাম্মদ, আপনারা এটাও লিখে নিতে পারেন, আবদুল্লাহ মোহাম্মদ, তিনি কিন্তু একজন টেকনোক্রেট মন্ত্রী বর্তমান সময়ে। একজন সংসদ সদস্য স্পিকারের অনুমতি ছাড়া কতদিন সংসদের বাইরে থাকতে পারেন? 90 দিন। আবার এখানে আরও একটি প্রশ্ন আসতে দেখা যায় যে একটি সংসদের সমাপ্তি এবং পরবর্তী সংসদের শুরু এর মধ্যবর্তী সময়কাল কতদিন বলুন তো? সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে 60 দিন। এটিও গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। এই প্রশ্ন দ্বারা মূলত কি বোঝানো হলো? একজন সংসদ সদস্য তিনি স্পিকারের কোনো অনুমতি নেবেন না, অনুমতি ছাড়াই তিনি সর্বোচ্চ 90 দিন পর্যন্ত কি থাকতে পারেন? অনুপস্থিত থাকতে পারেন সংসদের। কিন্তু এর পরে গেলেই তিনি তার সংসদ পদ কী হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। 120 দিন হয়ে গেলে তার সংসদ পদ আপনার কি হয়ে যায়? বাতিল হয়ে যায় এবং সেই পদ শূন্য দেখানো হয় এবং পরবর্তীতে ওই পদে আবারও নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপরে আমরা দেখব বাংলাদেশের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ করা হয় কত সালে বলুন তো? 1 নভেম্বর 2007, অর্থাৎ উত্তর হয়ে যাবে খ। আমরা জানি যে বাংলাদেশের মহান সংবিধানের 22 নম্বর অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের কথা বলা আছে। দেখুন, তাহলে নির্বাহী বিভাগ যেহেতু একটা বিভাগ, আবার বিচার বিভাগ যেহেতু একটা বিভাগ, তাহলে দুইটা বিভাগ আমরা ধরলাম, তাহলে দুই জাস্ট একটু মনে রাখার স্বার্থে ভাববো যে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আপনার পৃথকীকরণের কথা বলা আছে 22 নম্বর অনুচ্ছেদে, আর এটি 1 নভেম্বর 2007 পৃথকীকরণ করা হয়। সর্বশেষ প্রশ্ন আমরা দেখব 144 ধারা সর্বাধিক পরিচিত কোন আইনে? ফৌজদারি কার্যবিধি। যারা সিনেমা দেখেন দেখবেন যে অনেক সময় জজ কী করে থাকে যে 144 ধারা অনুযায়ী তাকে কি করা হলো? শাস্তিতে দণ্ডিত করা হলো, অমুক শাস্তিতে। আর ফৌজদারি কার্যবিধির এই 144 ধারা বলতে মূলত বোঝায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি যদি ইচ্ছা করেন তাহলে একটি নির্দিষ্ট অঞ্চলে আপনার কয়েক দিনের জন্য আপনার বিশেষ একটি রুল জারি করতে পারেন, এবং এই রুলের মধ্যে আপনার দেখবেন যে আগ্নেয়াস্ত্র বহন করা যাবে না, বা 2 জনের অধিক কেউ কারোর সাথে থাকতে পারবে না, অথবা অনেক সময় বলা হয় যে মিছিল করা যাবে না। এটি নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপরে নির্ভর করে এটি সাধারণত কারফিউ জারি করা হয়। দেখবেন যে এটি 144 ধারা নামে পরিচিত এবং এটি ফৌজদারি কার্যবিধির মধ্যে অন্তর্ভুক্ত। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা এখান থেকে আরও একটি প্রশ্ন আসতে দেখা যায় যে এই ফৌজদারি কার্যবিধি কত সালে প্রণীত হয় বলুন তো? 1898 সালে। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আপনার এটি অবশ্যই মনে রাখতে হবে। দেখুন, ঠিক এই রকম করে আমরা মজার তথ্যের মাধ্যমে আমাদের বইগুলোকে উপস্থাপন করেছি, এবং আজে বাজে কোনো প্রশ্ন আমাদের বইয়ের মধ্যে নেই। আমরা যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন সেগুলোই আমরা চমৎকার করে ব্যাখ্যা সহকারে উপস্থাপন করার চেষ্টা করেছি। কাজে যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই মহাসংকটকালীন সময়ে বই সংগ্রহ করবেন বলে ভাবছেন, তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন 01795133404 এই নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে। এখনও আমরা প্রত্যেকটা দিন আমরা দেশের যে কোনো প্রান্তে বই পাঠাচ্ছি, কাজেই চিন্তা করার কোনো প্রয়োজন নেই। মাত্র 20 থেকে 30 টাকার মাধ্যমে আপনারা কুরিয়ার সার্ভিস চার্জের মাধ্যমে আমাদের বইগুলো কালেক্ট করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা আগামী ভিডিও টিউটোরিয়ালে নতুন আরও একটি মডেল টেস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব আশা করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে যাবার পূর্বে আরও একটি আপনাদের অ্যাডভাইস করে যাচ্ছি যে এই করোনাকালীন সময়ে আপনারা সবাই
নিজেকে সেফ রাখবেন যেমন, ঠিক তেমনভাবে পরিবারের অন্যান্য সদস্যদেরকেও সেফ রাখার চেষ্টা করবেন। নিজে মাস্ক পরবেন, বাইরে যাওয়ার প্রয়োজন হলে অবশ্যই 2টি মাস্ক একসাথে ভালোভাবে ব্যবহার করার চেষ্টা করবেন। সরকারের বিধিনিষেধগুলো মানার চেষ্টা করবেন এবং অন্যকে মানতে উৎসাহিত করবেন। সাথে সাথে 5 ওয়াক্ত নামাজে আমরা দোয়া করব যেন এই করোনা খুব অল্প সময়ের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন উঠে নিয়ে গোটা বিশ্ববাসীকে নাজাত বা মুক্তি দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমরা আগামী ভিডিও টিউটোরিয়ালে খুব অল্প সময়ের মধ্যে আপনাদের মাঝে হাজির হব। আশা করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবশেষে আমার জন্য দোয়া চেয়ে সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।